مسئله آمریکا و ایران چیه؟ این تقابلی که وجود داره 40 چند ساله ایران با آمریکا دشمنی دارن، این مسئله چیه؟ به نظر من مسئله در 2 کلمه خلاصه میشه. اون 2 کلمه هم این است که آمریکا میخواهد ایران را ببلعد، ملت رشید ایران و جمهوری اسلامی مانعه. I once again urge the Revolutionary Guard, the Iranian military, police, to lay down your arms and receive full immunity or face certain death. It will be certain death. একদিকে বোমার শব্দ, অন্যদিকে সমুদ্রে থেমে গেছে তেলের ট্যাঙ্কার, আকাশে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, মাটিতে হাজার হাজার মানুষের ক্ষোভ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘিরে জ্বলছে মধ্যপ্রাচ্য, আর তার ধাক্কা গিয়ে পৌঁছেছে বিশ্ববাজার, রাজনীতি, এমনকি নির্বাচনী সমীকরণেও। এই যুদ্ধ কি 72 ঘন্টার শক্তি প্রদর্শন ছিল, নাকি নতুন এক দীর্ঘ সংঘাতের সূচনা? ট্রাম্প কি সমঝোতার পথে হাঁটবেন, নাকি প্রতিশোধের আগুন আরো ছড়াবে? আজ আমরা খুলে দেখাবো বোমার আঘাতের পেছনের ভূ রাজনীতি, অর্থনীতি আর ক্ষমতার সেই অদৃশ্য খেলা, যা ঠিক করে দিচ্ছে বিশ্বের ভবিষ্যৎ। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ناو هواپیمابر آبراهام لینکلن ارتش آمریکا با 4 فروند موشک کروز مورد حمله قرار گرفت. پس از حمله این ناو آمریکا از محل استقرار مأموریت خود به سمت جنوب شرق اقیانوس هند متواری شد. پایگاه دریایی السالم آمریکا در کویت در پی حملات اخیر کاملا از رده فعالیت خارج و 3 سازه زیرساختی دریایی محمد الاحمد آمریکا در کویت نیز منهدم شدند. پایگاه دریایی آمریکا در بندر سلمان بحرین مورد اصابت 4 فروند پهپاد قرار گرفته و خسارت شدیدی به مراکز فرماندهی و پشتیبانی آن وارد شده است. در ادامه حملات به اهداف دریایی دشمن متخاصم، 3 نفتکش متخلف کشورهای آمریکا و انگلیس در منطقه خلیج فارس و تنگه هرمز مورد اصابت موشکی قرار گرفته و در حال سوختن است. محل استقرار نظامیان آمریکایی در بحرین با 2 موشک بالستیک و سایر پایگاه‌های آمریکایی در منطقه مورد حملات پی در پی قرار گرفتند که این حملات منجر به کشته و زخمی شدن 560 نظامی آمریکایی تا این لحظه شده است. 21 ফেব্রুয়ারির ভিডিওতে আমরা ইঙ্গিত দিয়েছিলাম 26 ফেব্রুয়ারির পর যে কোনো দিন ইরানে ইসরায়েল আর আমেরিকার যৌথ অভিযান শুরু হতে পারে। সেটাই হলো, মধ্যপ্রাচ্য জ্বলছে। আমেরিকা আর ইসরায়েল একসঙ্গে ইরানের উপর ফুল স্কেল মিলিটারি হামলা শুরু করেছে। অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি, বাংলায় বললে অপারেশন মহান ক্রোধ। অর্থাৎ ইরানের ওপর ইসরায়েল এবং আমেরিকার ক্রোধের আগুন বর্ষণ শুরু হয়ে গিয়েছে। এটা কোনো ওয়ান ডে সার্জিক্যাল স্ট্রাইক নয়। মার্কিন কর্মকর্তারা পরিষ্কার বলছেন এটা কয়েকদিন চলবে। ইরানে হামলার পরে আত্মদম্ভে পরিপূর্ণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "We are going to destroy their missile industry to the ground. It will be total." অর্থাৎ লক্ষ্য স্পষ্ট, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে ইসরায়েল এবং আমেরিকা। তেহরান থেকে শুরু করে ইস্পাহান, কোম, কিরমানশাহ, পুরো ইরান জুড়ে সিরিয়াল বিস্ফোরণ শুরু হয়েছে ভারতীয় সময় শনিবার থেকে। সবচেয়ে বড় ধাক্কাটা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ডে। ইরানিয়ান স্টেট টিভি নিশ্চিত করেছে খামেনি নিহত। মিডিয়া রিপোর্ট অনুযায়ী হামলার সময় খামেনি নিজের অফিসেই ছিলেন। হামলায় তিনি একা নন, তার সঙ্গে তার মেয়ে, জামাই এবং নাতনিও প্রাণ হারিয়েছেন। ইরানে 40 দিনের জাতীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এতেই শেষ নয়, ইসরায়েল মার্কিন যৌথ হামলায় খামেনি ছাড়াও ইরানের সেনাবাহিনীর একাধিক শীর্ষ কমান্ডারও মারা গেছেন। ক্ষমতার গর্বে মদমত্ত ট্রাম্প বলেছেন, "দ্য পিপল দ্যাট মেক অল দ্য ডিসিশনস, মোস্ট অফ দেম আর গন।" অর্থাৎ ইরানে যারা সব সিদ্ধান্ত নেয় তাদের বেশিরভাগই নিকেশ হয়ে গেছে। একদা পারস্য সাম্রাজ্য, আজকের ইরানে জনসংখ্যা মাত্র 9 কোটি 30 লক্ষ। দেশের রাজধানী তেহরানের রাস্তায় রাস্তায় কেউ উল্লাস করছে, কেউ শোকে কাঁদছে। কিন্তু গল্পের এখানে ইতি নয়। খামেনির মৃত্যুর পর ভয় কাটা হয়ে যায়নি ইরান, পাল্টা জবাব দিয়েছে। শুধু ইসরায়েল নয়, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাহরাইন, কুয়েত, সব জায়গায় তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে দুবাই। বুর্জ খালিফার অদূরে আগুনের গোলার মতন রকেট হামলে পড়েছে।
আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে একজন নিহত হয়েছে। দোহায় মার্কিন আল উদেইদ এয়ারবেসের দিকেও ধোঁয়া উঠেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট বেসেও সরাসরি আঘাতের দাবি উঠেছে। 5th ফ্লিটের হেডকোয়ার্টার্স বাহরাইনের মানামায়। আমেরিকার এই নৌবাহিনী পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আরব সাগরের অঞ্চলের দায়িত্ব পালন করে। ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তারা 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের পাল্টা অভিযানের নাম অপারেশন ট্রু প্রমিস 4। ইরান জানিয়েছে ইসরায়েল যদি ভেবে থাকে খামেনির মৃত্যুর পর তারা যুদ্ধে জিতে গেছে, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ইরানের নতুন নেতৃত্ব আরো আগ্রাসী মেজাজে পাল্টা হামলা চালিয়ে যাবে। যদিও অভিযোগ উঠছে ইরানের হামলা শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই, তাদের হাইপারসোনিক মিসাইল আছড়ে পড়েছে এমন একটি ইসরায়েলি পরিকাঠামোতে, যেখানে বাংকারের নিচে ছিলেন অন্তত 36 জন সাধারণ নাগরিক। সুপারসনিক মিসাইল হামলায় তাদের মধ্যে 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েল। ফলে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এটা কি আঞ্চলিক যুদ্ধ নাকি আরেকটা বিশ্বযুদ্ধের প্রস্তাবনা? ক্ষমতার এই দাবা খেলায় কে কাকে চেকমেট করবে আর তার দাম দেবে কারা? মধ্যপ্রাচ্যের আকাশে আগুন জ্বলছে আর পৃথিবী তাকিয়ে রয়েছে পরবর্তী অজানা বিস্ফোরণের অপেক্ষায়। একটু থামুন, বাস্তব ছবিটা ভাবুন। এই উপসাগরীয় দেশগুলোতেই 1 কোটিরও বেশি ভারতীয় থাকেন। যেসব শহরে ক্ষেপণাস্ত্র পড়ছে সেখানেই হয়তো আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার সহকর্মী রয়েছেন। লাখ লাখ ভারতীয় শ্রমিক প্রতিদিন সেখানে কাজ করছেন। ভারতীয় দূতাবাস অনাবাসী ভারতীয়দের সতর্ক থাকার সতর্ক বার্তা জারি করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দুবাইয়ে বিমান চলাচল বন্ধ থাকায় টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে ইউভানকে নিয়ে দুবাইতে আটকে রয়েছেন, যদিও মা এবং ছেলে নিরাপদে হোটেলে রয়েছেন। শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী জানিয়েছেন তার স্ত্রী পুত্র স্থানীয় সাহায্যে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন, কিন্তু 5 তারিখে ফেরার টিকিটে ফিরতে পারবেন কিনা এখনো অনিশ্চিত। ইসরায়েলেও রয়েছেন 18,000-এরও বেশি ভারতীয় ছাত্র, অথচ অধিকাংশ গালফ দেশের আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল। কিন্তু আসল ভয়টা এখানেই শেষ নয়। যদি এই মিলিটারি অ্যাটাক পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, তাহলে ভারতের উপর তার প্রভাব ভয়াবহ হতে পারে। ভারত তার অর্ধেকেরও বেশি অপরিশোধিত তেল আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে। প্রতিদিন প্রায় 26 লক্ষ ব্যারেল তেল আসে উপসাগরীয় দেশগুলো থেকে। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, রিপোর্ট বলছে সেরকম ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে বলছেন ভারতের নাইটমেয়ার সিনারিও। সরাসরি প্রভাব কি হবে? পেট্রোল ডিজেলের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি চাপে ফেলবে সাধারণ মানুষকে। আমাদের মুদ্রা টাকার উপর আরো চাপ বাড়বে। এবার টাইমিংটা দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র দিন কয়েক আগে ইসরায়েল সফর থেকে ফিরেছেন। 25 থেকে 26 ফেব্রুয়ারি তিনি ইসরায়েলে ছিলেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ডিনার করেছেন। ইসরায়েলি পার্লামেন্টের নেসেটে ভাষণ দিয়েছেন। এখন জানা যাচ্ছে ইরানের উপর ইসরায়েলের এই হামলা সপ্তাহ খানেক আগেই পরিকল্পনা করা হয়েছিল। আলী খামেনির মৃত্যুর পর যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটা শুধু ইরানের সীমাবদ্ধ নয়। ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, বিশ্বের নানান প্রান্তে মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমেছেন। প্রতিবাদ সরাসরি আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এখানেই বড় প্রশ্ন, ট্রাম্প কি চাপে পড়েছেন? পরিস্থিতিও দ্রুত বদলে যাচ্ছে। গত বছরের জুনের যুদ্ধে যা হয়নি, এবার সেটাই হয়েছে। ইরানের পাল্টা হামলায় প্রথমবার একাধিক মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছেন বলেই খবর সামনে এসেছে। আমেরিকা সব সইতে পারে, কিন্তু নিজেদের সৈনিকের মৃত্যু সহ্য করতে পারে না। ভিয়েতনাম যুদ্ধে তাদের যে 58,000 সৈনিকের দেহ ফিরে এসেছিল, সেই স্মৃতি ওয়াশিংটনের বুকে আজও তাজা। আমেরিকান মিডিয়ায় দাবি, ইরানে বড়সড় স্ট্রাইকের পর যেখানে বহু শীর্ষ নেতা নিহত হলো, এখন ট্রাম্প নাকি নতুন ইরানি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। মার্কিন পত্রিকা দ্য আটলান্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি আলোচনার জন্য প্রস্তুত। আই হ্যাভ এগ্রিড টু টক। অর্থাৎ সামরিক আঘাতের পর কূটনৈতিক দরজা আবার খুলতে চাইছে ওয়াশিংটন। কিন্তু বাস্তবতা হলো ঘটনা প্রবাহ ট্রাম্পের পক্ষে যাচ্ছে না। একটি সার্বভৌম দেশে একযোগে বহু রাজনৈতিক এবং সামরিক নেতাকে হত্যা। অনেক দেশই এটাকে নজিরবিহীন এবং বিপজ্জনক পদক্ষেপ হিসেবে দেখছে। রাশিয়া, চীন তো বটেই, ইউরোপের কয়েকটি দেশও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে। তার উপর উপসাগরীয় দেশগুলো কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই
যেখানে মার্কিন ঘাঁটি এবং প্রভাব স্পষ্ট, সেখানেও ইরানের হামলা হয়েছে। অর্থাৎ সংঘাত এখন জোট রাজনীতিকেও অস্বস্তিতে ফেলছে। সব মিলিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, এই কৌশল কি উল্টো ফল দিচ্ছে? একজন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া কি সত্যিই সমস্যার সমাধান, নাকি তা নতুন সংকটের দরজা খুলে দিচ্ছে? এই মুহূর্তে মনে হচ্ছে মাঠের লড়াই যেমন চলছে, তেমনি ইমেজ আর কূটনীতির লড়াইও সমান তীব্র। ফলে রাজনৈতিক বিতর্ক শুরু হওয়াটা অস্বাভাবিক নয়। কংগ্রেস নেতারা প্রশ্ন তুলেছেন, ভারতের পুরনো বন্ধু ইরানের উপর হামলা হলো, আর ঠিক তার আগেই ভারতের প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর, এটা কি বার্তা দেয়? কংগ্রেস মুখপাত্র পবন খেরা প্রশ্ন তুলেছেন, নিরপেক্ষ ভারসাম্যের ভাবমূর্তির জন্যই বিশ্ব কূটনীতিতে এতদিন ভারতের সমাদর ছিল, অথচ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরের পরেও দেশের প্রধানমন্ত্রী এক লাইনে টুইট করেও দুঃখ প্রকাশ করেননি। আসাউদ্দিন ওবেসি বলেছেন, ভারত ঐতিহাসিকভাবে এই সংঘাতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, কিন্তু হামলার ঠিক আগে ইসরায়েল সফর আন্তর্জাতিক মঞ্চে ভুল বার্তা দিতে পারে। অতএব প্রশ্ন হলো, ভারত কি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারবে? একদিকে ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে জ্বালানি এবং ঐতিহাসিক বন্ধন। কোন দিকে ঝুঁকবে ভারত? বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে চাল চলছে দ্রুত, কিন্তু ভারতের জন্য খেলা শুধু কূটনীতির নয়, এটা অর্থনীতি, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা আর জ্বালানি নিরাপত্তার প্রশ্ন। এই আগুন কত দূর ছড়াবে তা কেউ জানে না, কিন্তু তার তাপ ভারতের গায়েও লাগতে শুরু করেছে। এই সংঘাত কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। গত বছর ডিসেম্বরে ইরানের অর্থনীতি ধসে পড়ে, মুদ্রার মান 40% পড়ে যায়, খাদ্যদ্রব্যের দাম 72% বেড়ে যায়। তারপর শুরু হয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ। অভিযোগ, সরকার নিজের নাগরিকদের উপর গুলি চালায়। আনুমানিক 30,000-এর বেশি প্রতিবাদকারী নিহত হন। ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, হেল্প ইজ অন দ্য ওয়ে। মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মোতায়েন শুরু হয়, কিন্তু ফেব্রুয়ারির শুরুতে মনে হচ্ছিল পরিস্থিতি হয়তো শান্ত হবে। হামলার মাত্র একদিন আগে ওমানের অর্থমন্ত্রী বলেছিলেন, আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি পৌঁছানোর মতন দূরত্বে রয়েছে, অর্থাৎ দরজার সামনে দাঁড়িয়ে। অথচ ঠিক পরের দিন আকাশ ভরে গেল বোমায়। দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বলছে, এই হামলার পরিকল্পনা নাকি মাস কয়েক আগেই করা হয়েছিল। অভিযোগ উঠছে, সৌদি রাজ পরিবারের প্রভাবশালী অংশ এবং ইসরায়েল বারবার লবিং করেছিল ট্রাম্প প্রশাসনের কাছে। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে মনে হয় যেন তিনি নিজেকে বিশ্বের নিয়ন্তা ভাবছেন। 28 ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় ইরানের জনগণকে উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, when we are finished take over your government। অর্থাৎ ইরানি জনগণকে অপারেশন এপিক ফিউরির পর তিনি সরকার দখলের আহ্বান জানিয়েছেন। এই স্ক্রিপ্ট আমাদের অচেনা নয়। 2003 সালে ইরাক যুদ্ধের সময়ও প্রায় একই যুক্তি শোনা গিয়েছিল, শাসন বদল, গণতন্ত্র স্থাপন, মুক্তি দেওয়া। সেই যুদ্ধ 20 বছর চলেছিল। খরচ বহন করেছিলেন মার্কিন করদাতারা, প্রাণ হারিয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করছে? শাসক বদলায়, ভাষা বদলায়, কিন্তু কৌশল কি একই থাকে? ইরান ইরাকের চেয়ে আয়তনে প্রায় দ্বিগুণ, তবে যুক্তি দেওয়া হয়েছে এই হামলা নাকি ইরানের জনগণকে এক দুরাচারী একনায়কতন্ত্র থেকে মুক্ত করতে, তাদের জন্য শান্তি এবং গণতন্ত্র আনতে। ভাষাটা শুনলে খুব পরিচিত লাগে। স্বাধীনতা রক্ষা করার জন্য হস্তক্ষেপ, ডিক্টেটরশিপ থামাতে অভিযান। কিন্তু ইতিহাস আমাদের কি শেখায়? উপর থেকে দেখলে অনেকেই বলবেন একজন স্বৈর শাসক মারা গেছেন, নিশ্চয়ই এতে ভালোই হবে, কিন্তু বাস্তব এত সরল নয়। কোনো বিদেশি শক্তি যদি এভাবে সামরিক হস্তক্ষেপ করে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ দিকেও যেতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি এবং ইরাকে সাদ্দাম হোসেন। দুজনই ছিলেন নির্মম শাসক। দুই দেশেই মার্কিন নেতৃত্বাধীন বাহিনী হস্তক্ষেপ করলো। শাসক সরল, কিন্তু দেশ কি স্থিতিশীল হলো? না। লিবিয়া এবং ইরাক দীর্ঘ সময় অরাজকতায় ডুবে গেল। ক্ষমতার শূন্যতায় জন্ম নিল নতুন সশস্ত্র গোষ্ঠী, উগ্রপন্থী সংগঠন। সাধারণ মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠল। এখন সবচেয়ে বড় ভয়, ইরানও কি সেই পথেই হাঁটবে? একটি বড় প্রভাবশালী দেশ যদি হঠাৎ করে ক্ষমতার শূন্যতায় পড়ে, তাহলে তার প্রভাব শুধু আঞ্চলিক নয়, বিশ্বব্যাপী হতে পারে। রাষ্ট্র কাঠামো ভেঙে গেলে কে শূন্যস্থান পূরণ করবে? গণতন্ত্রকে সত্যি বাইরে থেকে বোমা ফেলে আনা যায়?
পরিস্থিতি যত এগোচ্ছে আমেরিকার মধ্যেও চাপ তত বাড়ছে। প্রথমত, ইরানের হামলায় মার্কিন সেনাদের মৃত্যু এবং বহু আহত হওয়ার খবর, এটা ওয়াশিংটনের জন্য স্পষ্টভাবে নেতিবাচক বার্তা। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু নিজের সৈন্যদের কফিন দেশে ফিরতে শুরু করলে রাজনৈতিক সমীকরণ বদলে যায়। দ্বিতীয়ত, বড় কর্পোরেট স্বার্থ। ব্যাংক অফ আমেরিকা, সিটি ব্যাংক, গুগল, মাইক্রোসফট, ওরাকল কর্পোরেশন, এদের বিশাল ব্যবসা উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে দুবাই, দোহা, আবুধাবিতে। বিশেষত আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার আর্থিক লেনদেনের জন্য বড় কেন্দ্র হয়ে উঠেছে এই শহরগুলো। কিন্তু ইরানের পাল্টা হামলার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বহু মার্কিন সংস্থা নাকি গালফ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবছে, কারণ যেই নিরাপত্তার নিশ্চয়তায় তারা সেখানে ছিল সেটাই এখন অনিশ্চিত। তৃতীয়ত, ময়দানের বাস্তবতা। ধারণা ছিল 48 থেকে 72 ঘন্টার তীব্র আঘাতে ইরান হয়তো নতি স্বীকার করবে, কিন্তু তা হয়নি। বরং ইরান পাল্টা দাবি করেছে তারা বিশ্বের সবচেয়ে ঘাতক মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের দাবি হতাহত হয়েছে। মার্কিন সেনা অবশ্য বলছে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। সত্য যাই হোক, বার্তাটা স্পষ্ট, সংঘাত থামেনি, বরং বাড়ছে। সব মিলিয়ে একটা প্রশ্ন এখন জোরালো হচ্ছে, ইসরায়েলের কৌশলগত স্বার্থ রক্ষা করতে গিয়ে কি আমেরিকা নিজেই গভীর ফাঁদে জড়িয়ে পড়ছে? যুদ্ধ যদি দ্রুত ফল না দেয় আর খরচ যদি বাড়তেই থাকে, রাজনৈতিকভাবে সেটা টেকানো কঠিন। আর ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের এই পাক থেকে বের হওয়া কখনো সহজ হয় না। বাস্তব হলো ডোনাল্ড ট্রাম্প যেদিকে যাবেন যুদ্ধ সেই দিকেই মোড় নেবে। এটা কি দীর্ঘস্থায়ী সংঘাতে গড়াবে, নাকি হঠাৎ করে কোনো সমঝোতা, নাকি মাঝে মধ্যে থেমে আবার জ্বলে ওঠা? এটা একটা স্টপ স্টার্ট যুদ্ধ। এখন পরিস্থিতি শুধু কে প্রথম আঘাত করলো এই প্রশ্নে আটকে নেই, কে কতটা দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত সেটাই মূল বিষয়। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই আগুন কি এখন থামবে, নাকি আরো বড় বিস্ফোরণের দিকে যাচ্ছে যে তার বড় কারণ ইরানের বড় সিদ্ধান্ত, হরমুজ প্রণালীর সমুদ্রপথ বন্ধের ঘোষণা। ফলে বাহরাইন, ইউএই, কাতার সব দেশের তেলবাহী জাহাজ কার্যত আটকে গেছে। একটি ইউএই ট্যাঙ্কারেও আগুন লাগার খবর এসেছে। এর প্রভাব কি হতে পারে? তেলের দাম বাড়তে পারে, জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে, বিশ্ববাজারে আতঙ্ক ছড়াতে পারে, শেয়ার বাজারেও তার ছাপ পড়ার সম্ভাবনা। ইরানের অবস্থান এখন ডু অর ডাই। খামেনির মৃত্যুর পর প্রতিশোধের যে আবেগ তৈরি হয়েছে সেটাই হয়তো সবচেয়ে বড় গেম চেঞ্জার। মুসলিম বিশ্বের বড় অংশে সেই আবেগ ছড়িয়ে পড়েছে। পাকিস্তান তুরস্ক সমর্থনের সুর তুলেছে, চীন এবং রাশিয়া আগেই পাশে ছিল, ধীরে ধীরে আরো দেশ অবস্থান নিচ্ছে। এই আবেগ ইরানের জন্য এক ধরনের নৈতিক শক্তি তৈরি করছে, যা তারা কূটনৈতিক এবং সামরিকভাবে ব্যবহার করতে পারে। অন্যদিকে ট্রাম্প চাইছেন একটা মিডল গ্রাউন্ড, কিছু শর্তে ওয়াশিংটন নরম হবে, কিছু শর্তে তেহরান। কিন্তু তা কি এত সহজ? ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যাচ্ছে আগুন জ্বলছে তেহরান থেকে তেল আবিব পর্যন্ত, কিন্তু ধোঁয়া এসে ঢুকছে নয়াদিল্লির জানলাতেও। ভারতের জন্য এটা দূরের যুদ্ধ নয়, এটা জ্বালানি, প্রবাসী নিরাপত্তা, কূটনৈতিক ভারসাম্য আর কৌশলগত স্বার্থের সরাসরি পরীক্ষা। তাই সবশেষে তিনটে জরুরি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারত কি তার স্ট্র্যাটেজিক অটোনমি ধরে রাখতে পারবে সত্যি? একদিকে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সহযোগিতা, অন্যদিকে ইরানের সঙ্গে জ্বালানি এবং আঞ্চলিক সংযোগ। প্রকাশ্য অবস্থান কি নিরপেক্ষ থাকবে, নাকি নীরব সমর্থন বা নীরব দূরত্ব? কোনটা বেছে নেবে দিল্লি? দ্বিতীয় প্রশ্ন, হরমুজ প্রণালীতে অস্থিরতা বাড়লে ভারতের জ্বালানি নিরাপত্তা কিভাবে সুরক্ষিত হবে? তেলের দাম বাড়লে তার রাজনৈতিক অর্থনৈতিক মূল্য কে দেবে? সরকার কি বিকল্প সরবরাহ, কৌশলগত মজুত এবং মুদ্রা সুরক্ষায় প্রস্তুত? তৃতীয় প্রশ্ন, উপসাগরে কোটি প্রবাসী ভারতীয়র নিরাপত্তা নিশ্চিত করতে কি জরুরি কূটনৈতিক এবং সামরিক প্রস্তুতি রয়েছে? এভাকুয়েশন প্ল্যান কি তৈরি, নাকি আমরা আবারও সংকটের মুহূর্তে তাৎক্ষণিক ব্যবস্থার উপর নির্ভর করব? ভারতের সামনে এখন নীতির পরীক্ষা, আবেগ নয় বাস্তবতা, স্লোগান নয় কৌশল। মধ্যপ্রাচ্যের আগুনে কে জিতলো সেটা বড় কথা নয়, ভারত নিজের স্বার্থ কতটা অক্ষুণ্ণ রাখতে পারলো সেটাই হবে আসল বিচার। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আমরা নজর রাখছি প্রতিটি মোড়ে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।